সুপ্রিয় দর্শক ও সুধী, আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের সরাসরি স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার মেডিনোভা ভালো থাকা অনুষ্ঠানটিতে। আপনাদের সাথে থাকছি আমি ডক্টর মলি। দর্শক, কিডনিতে সমস্যা এই কথাটি শুনলেই আমরা অনেকেই কিন্তু অনেক ভয় ভীতির সম্মুখীন হই, কিন্তু অ্যাডভান্স হেলথ সায়েন্স আমাদের কিন্তু এই ভয় থেকে অনেকাংশেই মুক্তি দিয়েছে। কিন্তু সেই মুক্তিটা আমরা তখনই পাবো যখন আমরা অনেক আগেই এই বিষয়টি নিয়ে সচেতন হব যে হ্যাঁ, আমার কিডনির সমস্যা হয়েছে বা আমার ফ্যামিলিতে আছে বা আমার হতে পারে। এই বিষয়গুলো নিয়ে যদি আমরা আগে থেকেই সচেতন থাকি বা অ্যাওয়ার থাকি এবং যথাযথ বিশেষজ্ঞের কাছে আমরা আগে থেকেই যাই, তাহলে আমাদের যে খারাপ অবস্থার মধ্যে দিয়ে যেতে পারে কিডনি, সেই জায়গা থেকে আমরা অনেকাংশে নিজেদেরকে কিন্তু প্রতিহত করতে পারবো। তো আজকে আমরা চেষ্টা করব যে অনেকের কিছু কমন কোশ্চেন থাকে যে আমার প্রস্রাব অনেক বেশি লাল হয় অথবা অনেক হলুদ হয় বা অনেক সময় ফেনা দেখা যায় বা সেখানে কি আসলে রক্ত আছে কিনা, হঠাৎ পেশাব বন্ধ হয়ে গিয়েছে, বা আমার কিডনির দুই পাশের জায়গায় অনেক ব্যথা করছে, এই জায়গাটাতে কোমরের ব্যথাটাকে আসলে কিডনির সমস্যা কিনা, বা কিডনির সমস্যা হচ্ছে আমি কিভাবে বুঝবো, বা আমার ডায়াবেটিস আছে কতদিন পর কিডনির সমস্যা হবে। অনেক প্রশ্ন অনেক কমনলি অনেকে করে থাকেন। তো এই ছোট ছোট বিষয়গুলো আজকে আমরা তুলে ধরার চেষ্টা করবো। আমাদের আজকে যে বিষয়টি আমরা রেখেছি কিডনিজনিত রোগ ব্যাধি প্রতিরোধ ও চিকিৎসা, এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আজকে শ্রুতি উপস্থিত আছেন অত্যন্ত সুনামধন্য অধ্যাপক ডাক্তার শামীম আহমেদ, প্রাক্তন পরিচালক, জাতীয় কিডনি ইনস্টিটিউট। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আপনারা চাইলে আপনাদের কিডনিজনিত যে কোনো সমস্যা বা মূত্রনালী বা মূত্রথলিতে বা মূত্রের যে কোনো ধরনের সমস্যা নিয়ে আমাদেরকে সরাসরি ফোন করে জিজ্ঞাসা করতে পারেন আমাদের স্ক্রলে দেখানো নাম্বারে, এবং সেই সাথে ফেসবুক থেকে সরাসরি দেখতে লগ ইন করুন www.facebook.com/banglavision এই লিঙ্কটিতে। চলুন দর্শক, আজকে আলোচনা শুরু করা যাক। স্যারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যার আমাদের সাথে আজকে শ্রুতি এসে জয়েন করার জন্য। ডক্টর মলি, আপনাকে অনেক ধন্যবাদ এবং খুব সুন্দর উপস্থাপনা, ইন্ট্রোডাকশন কিডনি রোগ বিষয়ে আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের যেহেতু শারদীয় দুর্গোৎসব চলছে এবং সেই পুজোর সময়টা তো সবার বন্ধ, এবং আমরা চেষ্টা করছি যে এই সময়টাতেও আমাদের হেলথের এই বিষয়গুলো সবার সামনে তুলে ধরার জন্য। আজকের বিষয়টাতে প্রথমে একটা কথা বলেছিলাম যে স্যার, অ্যাডভান্স হেলথ সায়েন্স, এবং এটার কারণে কিন্তু অনেকাংশে আমরা অনেক কিছু এখন প্রতিরোধ করতে পারি। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে সমস্যাটা যেখানে হয় সেটা হচ্ছে আমাদের সচেতনতাটা আসলে অনেক পরে আসে। যখন প্রবলেমটা তৈরি হয়ে যায় সচেতনতাটা তখন গিয়ে আসলে আসে। তো সেই জায়গা থেকে স্যার যদি একটু বলি যে আমি একটা কথা বলছিলাম যে প্রস্রাব দেখা যাচ্ছে লাল হচ্ছে অথবা প্রস্রাব হলুদ হচ্ছে, এগুলো কি আসলে কোনো ধরনের সমস্যা কিনা? প্রথমে বলি, অনেকেই বলেন স্যার আমার পেশাবটা হলুদ হয়। পেশাবটা কিন্তু আসলে পেশাবটা কি এটা বুঝতে হবে যে আমাদের যে দুইটা কিডনি আছে, আমরা যেমন প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, মিনারেলস, ভিটামিন, ড্রাগস সব কিছু কিন্তু লিভারে মেটাবলিজম হবে এবং সেই ভোজ্য যে খারাপ জিনিসটা কিডনিতে পাস হবে, বর্জ্য পদার্থ। কাজে এইটা যেটা একটু পাঞ্জেন্ট স্মেল হবে এবং একটা হলুদ বর্ণের হবে পাঞ্জেন্ট এবং একটু দুর্গন্ধময় হবে। অবশ্য এটার ভিতরে যেহেতু যাচ্ছে সেটা হলেই বুঝতে পারবেন। একদম সাদা পেশাব হলে একদম যদি হয় তাহলে বুঝতে পারবেন যে আপনার কিডনিটা ভালো কাজ করছে না। এখন আপনি যেটা বললেন যে পেশাব হলুদ, আমি সবসময় বলি যখন রোজার সময় হয় বিকালের দিকে যখন পেশাব করেন সেই পেশাবটা কিন্তু কনসেন্ট্রেটেড হলুদ, সেটা কিন্তু না। আরেকটা হলো হলুদ যেটা হয় এক্স্যাক্টলি হলুদ যেটা বলি আমরা, আমাদের টিচাররা বলতেন একটা পেশাবটা যদি আপনি একটা সাদা গ্লাসে রাখেন সেটা যদি সর্ষের তেলের মতো হয় তাহলে বুঝতে হবে আপনার এই হলুদটা জন্ডিসের জন্য। এটা প্রথমেই আমি বলে দিলাম। হলুদের ভিতরে কিন্তু যদি একদম গাঢ় হলুদ সর্ষের তেলের যে কালার সেটা হয় তাহলে কিন্তু আপনার জন্ডিসের কথা চিন্তা করতে হবে, একটু বমি হচ্ছে, একটু খাওয়ার রুচি নাই সেই ক্ষেত্রে। আর পেশাবের কালার যে চেঞ্জ হয় অনেকগুলি কালারের কারণ চেঞ্জ হয়। যেমন আমি বলি, যদি আপনি কোনো ড্রাগস খান, যেমন সিম্পল মেট্রোনিডাজল খেলেও পেশাবের রং, টিবির ওষুধ রিফাম্পিসিন খেলেও পেশাবের রং হয়, আপনি কন্ডাইটিন সালফেট খাবেন পেশাব লাল টকটকা পেশাব হতে পারে। আপনি এই যে এখন ড্রাগন ফল খান, আপনার পেশাব দেখেন হলুদ হয় কিনা, পরের দিনই দেখবেন। সো দিজ আর দ্য ম্যাটেরিয়ালস ইউ হ্যাভ টু। এই যে কালোজাম খান সেটাও কিন্তু পেশাব, বিট যদি খান সেটাও পেশাবের কালার চেঞ্জ হতে পারে। এটা হলো কালার চেঞ্জ। আর রিয়েল কালার চেঞ্জ যেটা লাল যেটা হয় সেটাও যদি, অনেকেই বলে যে স্যার আমার পেশাবে একদম লাল হচ্ছে, ফ্র্যাঙ্ক মানে রক্ত যাচ্ছে, সেটা তো একটা। অনেক সময় কালারটা একটু ডিসকালার হয়ে যায়, সেটাও কিন্তু রক্ত যায় মানে আরবিসি যায়। তো এখন এই আর রক্ত এটা হলো আমাদের ইম্পর্টেন্ট, বাকিটা তো ওইগুলি বন্ধ করে দিলেই হবে না। এখন এইটা হলে কেন হয় আমি বলি যে দুইটা কিডনি, মূত্রনালী, তারপরে মূত্রথলি,
পেশাবের রাস্তা এবং ছেলেদের প্রোস্টেট গ্ল্যান্ড। এই যে কোনো জায়গায় যদি কোনো অসঙ্গতি থাকে, যেমন কিডনি যেহেতু প্রথম কারণ যেটা আরবিসি যায় নেফ্রাইটিস, কিডনির একটা ছাঁকনি, কিডনি তো অসংখ্য ছাঁকনি, 1 বিলিয়ন ছাঁকনি এবং ফিল্টার করে, সেখানে যদি কোনো প্রদাহ হয় সেই প্রদাহের সাথে প্রোটিন যাবে, আরবিসি যাবে, এই একটা। 2 নম্বর হলো যদি স্টোন থাকে তাইলে যেতে পারে। 3 নম্বর যদি ট্রমাটিক, অনেক সময় গরুর শিঙের গুঁতা খেয়ে আমাদের কাছে আসছে, ট্রাফিক অ্যাক্সিডেন্টও যে হেমাচুরিয়া আসতেছে সেটা। আরেকটা হলো যে আপনার ম্যালিগনেন্সি যদি থাকে কিডনির, তখন কিন্তু আরবিসি আসে। এই কয়টা অনেক সময় হলো ড্রাগস জনিত কারণে, যদি আপনি এমন কোনো ড্রাগ দিচ্ছেন যেটা তরল করার জন্য রক্ত থেকে, সেই সময় হতে পারে। এটা তো কিডনি। সিমিলারলি মূত্রনালীতেও যদি স্টোন থাকে, টিউমার থাকে, সেটা হয়। মূত্রথলিতেও কিন্তু স্টোন হতে পারে, ইনফেকশন, সিম্পল ইউটিআই ইনফেকশনও কিন্তু আরবিসি যায়। ছেলেদের প্রোস্টেট গ্ল্যান্ড ওইখানে যদি বড় হয় আরবিসি যায়, ম্যালিগনেন্সিতে আরবিসি যায়, পেশাবের রাস্তা যেটা আছে সেখানে স্টোন অথবা ট্রমাটিক অথবা ইনজুরি হলো। কাজেই যদি রিয়েল হেমাচুরিয়া মানে আরবিসি যায় তখন এটা সিরিয়াসলি নিতে হবে। এবং কারণটা অনেক সময় কিন্তু সিম্পল ইউটিআইতেও কিন্তু পেশাবে জ্বালা পড়া করে রক্ত যাচ্ছে সেটা। তাহলে আমার আরবিসি যদি যায়, আরবিসি যায় কীভাবে বুঝবো? রুগী কমপ্লেন করে পেশাব পরীক্ষা করলে প্ল্যান্টি অফ আরবিসি, তখন কিন্তু আমার সিরিয়াসলি নিতে হবে। এবং আই হ্যাভ টু লোকেট যে সত্যি এই রাস্তায় কোথাও আছে কিনা। দিস ইজ ওয়ার্নিং সাইন। হ্যাঁ, এখন পাথর আছে না নেফ্রাইটিস না ম্যালিগনেন্সি, তাইলে আমি কিন্তু ওই যে আপনি যেটা বললেন যদি আর্লি ডিটেকশন করতে পারি তাহলে আমি ওই সমাধানটা করে ফেলতে পারি। হ্যাঁ, এবং একটা ভালো জিনিস হলো যে কোনো কারণে যদি আর্লি আমরা ডিটেক্ট করতে পারি, আমরা সম্পূর্ণ কিওর, এই ক্ষেত্রে আমরা কিওর করে দিতে পারি রোগীকে। অনেক ধন্যবাদ স্যার। স্যার একটা কথা বলছিলেন আপনি যে পেশাবটা যদি একেবারে সাদা থাকে তাহলে আবার আমাদেরকে চিন্তা করতে হবে, কিন্তু এটা কি আসলে আসলে আমি আপনার বলি, আপনার খুব প্রসন্ন, আমি একটা জিনিসও লিখতেছি। আমি যখন রাজশাহী ছিলাম, রুগী এসে আমার বললো যে স্যার আমার পেশাব সাদা হয়। আমি সাদা হয় কি, সাদা সাদা তো এমনি। উনি পেশাব করে দিল একদম দুধের মতো সাদা, একদম টেস্ট টিউবে আনলো মিল্কি হোয়াইট। এরকম যদি হয় সেটা ফাইলেরিয়াসিস। এবং আমি রাজশাহীতে যখন ছিলাম আই হ্যাভ ডিটেক্টেড 5 কেসেস অফ ফাইলেরিয়াসিস। এবং সেটা সবসময় হয় না, অনেক সময় দৌড়াদৌড়ি করলে হয়। এইভাবে আমরা রিজন ভিত্তিকও হয়, রাতসাথে যেহেতু ফাইলেরিয়াসিসের জন্য একদম সাদা রাপচার হয়ে যে লিম্ফেটিক রাপচার করে এটাও হইতে পারে। সো এইরকম কেস রিপোর্ট আছে, আমি নিজেই করেছি। আমরা স্যার একটা কথা বলছিলাম যে প্রস্রাব দেখা যায় করার পরে ওই যে আপনি যেটা বললেন নর্মাল যে স্ট্রাকচার মানে ফিচারটা যেটা যে পাঞ্জেন্ট বা নর্মাল গন্ধটা এটা না থেকে দেখা যায় একটু গন্ধ বেশি হচ্ছে এবং সেটার সাথে ফেনা হচ্ছে, এটা কি কোনো ধরনের কোনো প্যাথোলজিক্যাল কন্ডিশন কিনা? অনেকে বলে স্যার আমার পেশাবটা বেশি ফেনা হয়। তো এখন একটা জিনিস হলো ফেনাযুক্ত বেশি হলে সেখানে একটু প্রোটিন লিক করে। সেই প্রোটিন লিকটা এখন ওই যে প্রোটিন লিক মানে কেউ বলতেছে স্যার আমার ইউরিনে অ্যালবুমিন 2+, 3+, অথবা কেউ ডায়াবেটিক রোগ আমার মাইক্রো অ্যালবুমিন যাচ্ছে। আজকে মানুষ তো সচেতন, সেই ক্ষেত্রে এই জিনিসটা বুঝতে হবে। জিনিসটা হলো এই যে কিডনি মূত্রনালী এখানে কিন্তু এই ট্রাক্টের ভিতরে সেল থাকে, সেই সেলতে থেকে কিছু প্রোটিন যায়, সে 1+ প্রোটিন বা ট্রেস প্রোটিন, এটা নর্মাল। অর্থাৎ সেলের ভিতরে একটা সেল ভিতরে প্রোটিন থাকে, সেটা কিন্তু কোনো ক্ষতিকর না। কিন্তু যদি বেশি যায় 3+, 4+ যায় তাহলে কিন্তু এটা ক্ষতিকর, অর্থাৎ তখন নেফ্রাইটিস আছে কিনা। আচ্ছা আমি আরেকটু বলি, যদি অল্প পরিমাণে প্রোটিন যায় সেটা অনেক কারণে হতে পারে। যেমন কিডনিতে যদি ইনফেকশন হয়, ইউটিআই হতে পারে, এক্সারসাইজ করলে হতে পারে, স্টোন ডিজিজ হতে পারে, তারপরে আপনি যদি কোনো ড্রাগস খান সেটা তো প্রোটিন লিক করতে পারে। এটা হলো একটা গ্রুপ। আরেকটা গ্রুপ হলো যে কিডনির ছাকনির প্রদাহ, প্রোটিন 3+, 4+, এবং প্রোটিন কিছুদিন যাওয়ার পরে দেখা যাচ্ছে পায়ে পানি আসছে, মুখে, সেটা হলো নেফ্রাইটিস। সেই ক্ষেত্রে আমাদের খুব কেয়ারফুল থাকতে হবে। আরেকটা গ্রুপ যেটা হলো এটা হলো নেফ্রোটিক সিনড্রোম বলি আমরা, মুখে ধীরে ধীরে শ্বাসলে পানি ধীরে ধীরে হবে। হঠাৎ করে একটা ধরেন বাচ্চার কিছুদিন আগে আমি একটা পেলাম খোঁজ পসরা আছে অথবা ইনফেকশন, সেখান থেকে হঠাৎ করে পেশাব দিয়ে আরবিসি যাচ্ছে, প্রোটিন যাচ্ছে, মুখটা একটু ফুলছে, পাটা একটু ফুলছে, ব্লাড প্রেশার বেশি, অনেক সময় পেশাব কমে যায় এবং লাল পেশাব হয়, সেটা হলো অ্যাকিউট গ্লোমেরুলার, অর্থাৎ কিডনির ছাকনিতে হঠাৎ করে প্রদাহ হয়ে এই উপসর্গ করে। সেটা কিন্তু আমরা বাচ্চাদের হোক অ্যাডাল্টে 95% আমরা কিওর করে দিতে পারি। আবার অনেক ক্ষেত্রে অনেক রুগীর কিডনি নেফ্রাইটিসের প্রেজেন্টেশন এরকম থাকে কিন্তু সম্পূর্ণ আমরা ভালো করতে পারি, পার্টিকুলারলি যদি অ্যাডাল্ট হয়, বয়স্ক হয় সেই ক্ষেত্রে। তাই কাজেই ধরন ভেদে। তবে আমি যেটা বলবো, যদি প্রোটিন কারোর বেশি যায়, পা ফুলে যায়, মুখ ফুলে যায়, এখানে কিন্তু আরও কথা থাকে। পা ফোলা থাকলেই কিন্তু যে কিডনি রোগ তা না,
কিডনি পা ফোলা থাকলে আমরা 3টা রোগের কথা বলি। একটা হলো কিডনি অফকোর্স, দ্বিতীয় হলো হার্ট ফেলিউর, যাদের হার্টের প্রবলেম তাদের হয়, 3 নম্বর লিভার ডিজিজ, যেমন সিরোসিস লিভার হয়। এটা তো এই 3টা হলো কমন, তাহলে কেমনে ধরবো? আপনার একটা কথা বলছিলেন তখন, যেটা শরীরে থাইরয়েডেরও যদি সমস্যা, ইয়েস, ওইটা বলতেছি। এই 3টা আমি এই 3টা খুব সিম্পল হতে বলি। যদি কিডনির হয়, ইউরিন টেস্ট করেন, একটা টেস্ট টিউব নিয়ে যদি হিট করেন, তাহলে প্রোটিন দেখবেন সাদা সাদা প্রিসিপিট করে। আমি স্টুডেন্টদের বলি, আপনাদের বলি, আপনারা যে ডিম্পোজ খান না, ডিম্পোজ করলে কি হয়, সাদাটা প্রিসিপিট পড়ে যায়, জমে যায়। সেরকম যদি ইউরিনে প্রোটিন যায়, ওটা যদি আপনি হিট দেন, সিম্পল টেস্ট টিউব হিট দেন, ওটা জমে যাবে। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার প্রোটিন লিক করতেছে, একটা। দ্বিতীয়, যদি লিভার ডিজিজ থাকে, তাহলে লিভারের উপসর্গ থাকবে। হার্ট ফেলিওর থাকলে হার্টের প্রবলেম থাকবে, ও তো জানবেন। তাহলে পা ফোলার এই 3টা মেইন কারণ। দ্বিতীয়ত যেটা আসেন, এই যে হাইপোথাইরয়েড, অনেক সময় দেখি আমার কাছে রোগীরা এরকম করতে, স্যার আমার পা ফোলা। কিন্তু আমাদের মাথায় একটা জিনিস রাখতে হবে যে থাইরয়েড নামে একটা হরমোন আছে, সেই হরমোনটা যদি কম থাকে তখন 2টা পা ফুলে যায়, একদম ঠিক এমনি ফোলা। টিপতেও পারে, টিপলে বসতেও পারে, না বসতেও পারে। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, যদি আপনি টিএসএসটা করেন, দেখবেন যে 50-5 থাকে, এটা 50-100। এইটারে যদি থাইরয়েডের চিকিৎসা দেওয়া হয়, সম্পূর্ণ ভালো হয়। উইদিন 2 months পেশেন্ট নর্মাল। শুধু আরও যে উপসর্গ সেটা। আরেকটা জিনিস মধ্যে মধ্যে ফেস করি, একদিকে ফোলা, এবং এটা খুব প্রবলেম যে শুধু একটা পা ফোলা, কালকে পরশু দিন ওয়ার্স, এবং একদিকে ফোলা, সে ডিপ ভেইন থ্রম্বোসিস হতে পারে, অথবা আরও কারণে হতে পারে ইউনিল্যাটারাল একদিকে পা ফোলা। দেন ভেরি প্রবলেমেটিক, এবং অনেক সময় ইজ ভেরি ডিফিকাল্ট টু ডায়াগনোস যে কী কারণে হচ্ছে। কাজেই পা ফোলা নিয়ে যে আমরা আলোচনা করলাম, সেটা হয়তো দর্শকরা মোটামুটি বুঝতে পারবে জিনিসটা কী জিনিস। অনেক ধন্যবাদ স্যার। এখানে আপনি স্যার টেস্টগুলোর কথা কমনলি বলে দিলেন, তারপরেও যদি দর্শকদের জানার উদ্দেশ্য থাকে যে আমার ইউরিনের কোনো প্রবলেম আছে কিনা, সেটা জানার জন্য আমি সিম্পল কি কি টেস্টগুলো আসলে করতে পারি? ইনভেস্টিগেশন না, আমি বলবো আমার কিডনির প্রবলেম আছে কিনা। আমরা কিন্তু ওয়ার্ল্ড কিডনি ডে আমরা যখন পালন করি, তখন এই যে আপনি যেটা প্রথমে বলছিলেন যে সচেতন করেন, আপনি সচেতন করলে যদি প্রথম দিকে প্রাথমিক পর্যায়ে যদি আপনি শনাক্ত করতে পারেন, তাইলে এই যে ভয়াবহ যে কিডনির রোগ, যেটা ডায়ালিসিস ট্রান্সপ্ল্যান্ট, ভয়াবহ কেন, চিকিৎসা ব্যয়বহুল, এবং তার ডায়ালিসিস ট্রান্সপ্ল্যান্টের যে ক্ষয়, এবং তার একটা রুগী বাড়িতে যদি কিডনির পেশেন্ট থাকে, ওই বাড়িতে আমার মনে হয় যে সবাই কিন্তু সাফারার, ফাইন্যান্সিয়ালি এবং মেন্টালি। তো কাজে আগে কিছু ডিটেক্ট করলে আমরা একদম সম্পূর্ণ সুস্থ করতে পারি না, কিন্তু আমরা তার প্রোগ্রেশনটা ডিলে করতে পারি, হয়তো যে মানে এটা অনেক অংশে আমরা ডিলে করতে পারি। এখন প্রথম হলো যে আমি আমার কিডনিটা জানতে চাই। আপনি আপনার কিডনিটা জানেন, আমি কিভাবে জানবো? সিম্পল হলো আপনার হিস্ট্রি আছে কিনা, ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা, আপনার বাবা মা ভাই বোন ডায়াবেটিস আছে কিনা, উচ্চ রক্তচাপ আছে কিনা, বা জন্মগত রোগ আছে কিনা, যেমন পলিসিস্টিক কিডনি অনেকে থাকে। পলিসিস্টিক কিডনি একটু বলি জন্য, সিস্ট যদি 1-2টা, সিস্টকে আঙ্গুর ফলের মতো, ফোসকার মতো বলি, আঙ্গুর ফল ফোসকা। এখন 1-2টা সিস্ট আপনারও থাকতে পারে, আমারও থাকতে এটা পারে, কিন্তু অসংখ্য যদি থাকে, একটা কিডনিতে যদি 40টা 50টা, তাহলে তো কিডনি ফাংশন করতে পারবে না। সেটাকে বলে পলি মানে অনেক, সিস্ট মানে অনেক সিস্ট। আমরা বলি অটোজোমাল ডোমিনেন্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ, মানে এটা জন্মগত। এখন সেইটা যদি থাকে, সেটা হয় কি এই আর্লি স্টেজে ধরা পড়ে না, সেকেন্ড থার্ড ডিকেড, অর্থাৎ 20-30 বছর বয়সে। কীভাবে ঠিক করে? ব্লাড প্রেশার, হঠাৎ করে ব্লাড প্রেশার, হঠাৎ করে পেশাবের সাথে রক্ত যাচ্ছে, এইসব ক্ষেত্রে তখন আমরা যদি টেস্ট করি, তখন দেখা যায় আলট্রাসোনোগ্রামে কিডনি সাইজটা বড় হয়ে গেছে। কিডনি সাইজটা নর্মাল কত সেটা একটু বলে দিই, 9 থেকে 11 সেন্টিমিটার লম্বা। আর যদি 8-এর নিচে হয়, তাহলে ছোট কিডনিরও একটা কারণ আছে, বড় কিডনিরও কারণ। ছোট কিডনি যদি হয়ে যায়, কিডনি যদি ছোট থাকে, তার মানে ওই কিডনিতে কাজ হবে না, সোজা কথা। আর যদি কিডনি বড় বেশি হয়ে যায়, সেটা আবার প্রবলেম। কীরকম? যেমন একটা পলিসিস্টিক কিডনি। আরেকটা কেন বড় হয়, যে কিডনির রাস্তা যদি ব্লক থাকে, ধরেন কিডনি এই পাইপটা যদি ব্লক করে দেয়, ওইটা ফুলে যাবে, সেটা একটা কারণ। হাইড্রোনেফ্রোটিক বলি, হাইড্রো মানে পানি, নেফ্রোসিস মানে কিডনি। স্যার আমার তো হাইড্রোনেফ্রোসিস, আর আমরা বলি আপনার কিডনিতে পানি জমছে, এটা রাস্তা ব্লকে। এটা আরেকটা হলো ম্যালিগনেন্সি হতে পারে, আরেকটা অ্যামোলোডিসিস হতে পারে, সেটা আলাদা জিনিস। তাইলে ছোট কিডনি বড় কিডনি সাইজটা জানলে আমরা বুঝতে পারবো। আমরা যেটা বলতেছিলাম, তাহলে কিভাবে আমি জানবো? এই হিস্ট্রি জানলেন, তারপরে আপনি ইউরিনটা টেস্ট করেন, ইউরিনে আপনার প্রোটিন যাচ্ছে কিনা দেখেন, আরবিসি আছে কিনা, পাসসেল আছে কিনা, কাজ। তাহলে আমরা প্রোটিন আর আরবিসি দেখি, বাস। আর পাসসেল থাকলে ইনফেকশন থাকে, সেটা আমরা পরে বলে দেবো না। দ্বিতীয় হলো যে আপনি একটা কিডনি ফাংশন টেস্ট করেন, সেরাম ক্রিয়েটিন করেন। আর আমরা বলি শুধু সেরাম ক্রিয়েটিন হবে না, ইজিএফআর।
সেরাম কিডনি ফাংশন টেস্ট, এইটার লেভেলে একটু দর্শকরা অনেক সময় একটু কনফিউজড হয়। এটা 2 রকম ইউনিট আছে। কোনো জায়গায় দেখেন 1.2 মিলিগ্রাম অথবা 1.4 মিলিগ্রাম, আবার কোনো জায়গা আছে 105 বা 110 মাইক্রোমোল, 2 ইউনিট। স্যার আমার তো 110 হয়ে গেছে, কিন্তু ইউনিটটা দেখে না, যে এটা কনফিউজড হয়ে যায়। সো 2টা এসআই ইউনিট, কনভেনশনাল, সো 2টা ইউনিট আছে, কনফিউজড হবেন না ডাক্তার সাহেব। একটা টেস্ট বইলে যদি আমি বলি একটা টেস্ট করলাম ক্রিয়েটিন বেশি, আপনি রেনাল ফেলুর, এরকম হয়েছে। অনেক জায়গায় বলছে স্যার আমার তো কিডনি ফেলুর হয়ে গেছে, আরেক জায়গায় করছেন কিডনিটা নর্মাল। সো একটা টেস্ট করে আমরা যারা আমরা কিন্তু বলি না যে আপনার কিডনির সমস্যা, আমরা ওয়েট অ্যান্ড সি আপনি কোনো ডিহাইড্রেশন মানে ওষুধ খাইছেন কিনা বা কোনো একটা ইনজুরি হয়েছে কিনা একটু রিপিট করেন। রিপিট করে যদি পারসিস্টেন্টলি হাই থাকে তখন আপনার ক্রিয়েটিন লেভেল দেখে আমরা বলি যে আপনি কিডনির সমস্যা। আরেকটা মজার তথ্য বলি, এটা অবশ্য ক্রিয়েটিন যদি নর্মালের বেশি হয় রেঞ্জের, ওই ল্যাবরেটরি রেফারেন্সের হয়, ল্যাবরেটরি রেফারেন্স একটু বেশি হয়, কোনো জায়গায় 1.2, কোনো জায়গায় 1.4 মাইক্রোমোলেও ডিফারেন্স হয়। ওই রেফারেন্স ল্যাবরেটরি রেফারেন্স যদি বেশি হয় তাহলে আমরা ধরে নেই 50% কিডনি ইজ ড্যামেজ। এখন এটা কেমনি বুঝবেন যে ফিটবে? সেই জন্য আমরা বলে ইজিএফআর, এস্টিমেটেড গ্লোবুলার ফিল্ট্রেশন রেট, অর্থাৎ কিডনির ফাংশনটা। সো অলওয়েজ উই ডু সেরাম ক্রিয়েটিনিন প্লাস ইজিএফআর। কেননা যেমন এই যে আমি 72 বছর বয়স, আমার এখন বয়সের সাথে সাথে কিডনি জিএফআর কমে যাবে। এটা 30-এর পরে প্রত্যেক বছরে 1 ml, অর্থাৎ 30 বছরে 70 বছর হলে 30 ml ইএফজিএফআর কমে যাবে। যদি ইজিএফআর আমরা ধরি আমাদের দেশে 80-90 হয়, তো বয়সের সাথে সাথে ইজিএফআর কমে যাবে। 60-এর নিচে হলে আমরা বলি যে আপনার কিডনির প্রবলেম। সেই ক্ষেত্রে ক্রিয়েটিন নর্মাল থাকলেও ইজিএফআর কমে যায়। সেই জিনিসটা আমরা বলি যে আপনি ক্রিয়েটিন নর্মাল থাকলেও বয়স্ক লোক হইলে আপনি ইজিএফআর করেন যে আপনার কতটুকু কিডনি ফাংশন আছে। কেন এটা দরকার? এই যে আপনি ওষুধ দিচ্ছেন, এই যে ওষুধ খাচ্ছেন, এইটার ভিতরে কিন্তু কিডনির ফাংশন দেখে কিন্তু আপনি দিতে হবে। যদি আপনি বেশি ওষুধ দেন তাহলে ক্ষতি। ড্রাগস কি? ড্রাগস আপনার ভালো করবে, কিন্তু আপনি যদি মাত্রাতিক দেন তাহলে এটা আপনার কিডনির ক্ষতি করবে, সেটা বুঝতে হবে। আবার বেশি কম দিলে আবার কাজ করবে না। সো প্রত্যেক জায়গায় কিন্তু একটা লিমিট আছে, আপার লিমিট এবং লোয়ার। সো সেই ক্ষেত্রে একটা কিডনি ফাংশন করলেন, ইউরিন করলেন, কিডনি। এখন আপনার কিডনিতে পাথর আছে, আপনি কেমনি বুঝেন না। আমার কাছে বয়স্ক লোক এরকম আসছে, তুই কিডনিতে 2টা মূত্রথলি, এটা একদম ডিমের সমান, 70 বছর বয়স, 60 বা 65 বছর, কোনোদিন গ্রামে থাকে, আমার কাছে একটা প্লেন এক্সেতে দেখা যাচ্ছে পাচ্ছ। সো পাথর সাইলেন্ট পাথর যেগুলিতে রক্ত যায় না, হেমাচুরিয়া হয় না বা উপসর্গ নাই, সেক্ষেত্রে একটা প্লেন এক্সে করলে একদম 80 to 90% ক্ষেত্রে আপনি পাথর দেখতে পারেন। এখানে একটু কথা আছে, যদি পাথর ছোট হয় তাইলে কিন্তু অনেক সময় 10% ছোট পাথর দেখা যায় না। অনেক সময় স্যার আমার তো এক্সেতে পাথর নাই, সেই ক্ষেত্রে আমরা যেটা করি অনেক সময় আইভিউ করতে বলি। আইভিউতে কিন্তু রেজুলেশন যদি ভালো না থাকলে পাথর, এখন যেটা স্ট্যান্ডার্ড সিটি স্ক্যান নন কন্ট্রাস্ট উইদাউট ডাই যদি করেন, একদম ছোট্ট পাথর হলো এটা সাদা স্পট হিসেবে দেখে। সো এখন গোল্ড স্ট্যান্ডার্ড হলো সিটি স্ক্যান, মানে পাথর দেখার জন্য। তো সিটি স্ক্যানের দাম অনেক বেশি, এখন তো একটু কমে গেছে, অনেক জায়গায় রিডাকশন দিয়েছে। তো আমার মনে হয় সিটি স্ক্যান করলে ছোট পাথর বুঝতে পারবে। এবং কেন পাথর ইম্পর্টেন্ট, অনেক সময় এই যে ছোট ছোট পাথর মূত্রনালীতে আটকে থাকে, ধরেন কিডনিতে আছে বা নাই, পাথর এসে আপনার মূত্রনালী তীব্র ব্যথা হবে। আমি একটু আগে আলোচনা করতেছিলাম আপনার সাথে, কিডনিতে কিন্তু কিডনির জন্য ব্যথা কিন্তু তীব্র কোনো সময় হয় না। যদি মূত্রনালীতে পাথর আটকে যায়, তীব্র রেনাল কালিং বলি, সেটা কীরকম ব্যথা বলে? স্যার প্রচণ্ড ব্যথা, 2 ঘন্টা ছটফট করবে, ঘেমে যাবে, আবার ব্যথা ভালো হয়ে যাবে। অর্থাৎ ওই পাথরটা দিয়ে যখন পেশাবটা বেরোতে না পারে, তো ওইটা চেপে ধরে রাখে, তখন ব্যথা হয়। আবার যখন রিল্যাক্স হয় তখন ওই ব্যথাটা চলে যায়। সো এটা রেনাল কলিং। আরেকটা জিনিস বোঝা যায়, যেখানে হোক ডাইন দিকে হলে ওই রেডিয়েশন হবে প্রাইভেট পার্টের দিকে, একদম ক্লাসিক্যাল। হ্যাঁ, আমরা হিস্ট্রি যদি মোটামুটি নেই, আমরা 80-90% আমরা বলে দিতে পারি পাথর, এটা বোঝা যায়। আরেক সময় ভেগ কমপ্লেন করে, কোমরে ব্যথা হলে যে কিডনির সমস্যা। কথাটা আপনি বলছিলেন যে কোমরের ব্যথা হয়েছে, কোমরের ব্যথা হলে সবার একটা ধারণা হয় যে এখানে কিডনি থাকে এবং এখানে ব্যথা আছে। তো এই ব্যথা কি কিডনির কারণে হচ্ছে কিনা, এটা আসলে আমরা কিভাবে? প্রথম কথা যেটা আমি আপনার সাথে আলাপ করতেছিলাম, আমাদের কাছে 50% আমার রোগী স্যার কোমরে ব্যথা, কিডনির সমস্যা আছে কিনা। অ্যাকচুয়ালি
কিডনির জন্য যে ব্যথা সেটা একটু রেনাল কলিক, সেটা আলাদা জিনিস, সেটা আমরা বুঝে ফেলি। আর এমনি ডাল পেইন হতে পারে, কিন্তু কোমরে যে ব্যথাটা সেটা মেইনলি মাসকুলোস্কেলিটাল সিস্টেম, অর্থাৎ আপনার মাসল স্পাজমের জন্য হয়, অথবা এই যে বয়স্ক লোকদের যে হাড্ডির ক্ষয়ের জন্য ওই যে তার যে নার্ভটা আছে ওই নার্ভের যেটা বাইরে যে ইয়েতে ওইটা সরু হয়ে গেলে ওইটার উপরে প্রেশার পড়লে ওইটা হলো, ওইটা আবার রেডিয়েশন হয়, পায়ের দিকে যায়, দুই দিকে যেতে পারে। কিন্তু ইউজুয়ালি মানে পারছি কিডনি, হ্যাঁ কিডনি যদি টেস্ট হয় নেফ্রাইটিস বা ইয়ে কারোর জন্য ডাল পেইন হতে পারে, সিভিয়ার পেইন ইউজুয়ালি কোমরের ব্যথার আসে না। কিন্তু মানুষের বিশ্বাস কিডনির জন্য আমরা তখন সিম্পল ওয়েতে একটা আলট্রাসোনোগ্রাম করে একটা কিডনি ফাংশন করে দিই, আমরা দেখিয়ে দিই যে কোনো পাথর নাই এবং কোনো সমস্যা নেই। সো সিম্পল ওয়েতে এটা। তখন যেটা করতে হয় ওরা এমআরআই করে বা ইয়ে করে ওইটা দেখে যে কোথা দিয়ে ব্যথাটা হচ্ছে সেইগুলো কাজ করতে হয়। প্রবলেম হলো যে বয়স হলে ব্যথা হবেই, অস্টিওআর্থ্রাইটিস থাকে মনে। প্রবলেম হলো বয়স হলে কিডনি ফাংশন কমে যায়। প্রবলেম হলো তার ডায়াবেটিস আছে, ব্লাড প্রেশার হয়, একটু কিডনির সমস্যা থাকে। এই ক্ষেত্রে কোমরের ব্যথা এবং ব্যথার জন্য ব্যথার ওষুধ দেওয়া যাবে। ব্যথার ওষুধ দেওয়াটা আবার একটু প্রবলেম। এখানে স্যার একটা কথা মানে জানার বিষয় যে ব্যথার ওষুধ দেখা যাচ্ছে কাউকে দেওয়া হলো এবং কন্টিনিউয়াসলি সে খেয়ে যাচ্ছে, তো তার কিডনির সমস্যাটা হতে পারে, এই ধরনের কি বিষয়গুলো? হ্যাঁ ডেফিনেটলি। এই যে আমরা যত ব্যথার ওষুধ আছে, আমি নাপা বলি না, নাপা মানে প্যারাসিটামল খেতে পারে, আরেকটা ব্যথার ওষুধ আছে নিউরোলজিক্যাল, সেটাও আমরা বাধা দিই না। কিন্তু রিয়েল যেটা ব্যথার ওষুধ সেটা দিলে হয় কি, কিডনির তো একটা স্ট্রাকচার ও ফাংশন আছে, বয়স হলে ওর ক্যাপিলারি যে প্রেশার আছে, ওইটা করে কি কিডনির ওই যেটা দিয়ে ব্লাড ফ্লো করে ওইটা শুরু করে দেয়, শুরু করে দিলে ওখান থেকে ফিল্ট্রেশন কমে যায়, ক্রিয়েটিন বেড়ে যায়। এটা হলো বেসিক মেকানিজম। তাহলে দিলে আপনার ক্রিয়েটিন লেভেল বেড়ে যায়। অনেক সময় এই ব্যথার ওষুধ খেয়ে পায়ে পানি আসে, মেজরিটি স্যার এই ওষুধ খেলাম পায়ে পানি এসে বললো। এবং আর ক্রিয়েটিনটা ব্যথার ওষুধ থাকলে দেওয়ার আগে আপনি কিডনি ফাংশন ঠিক আছে কিনা এটা দেখতে হবে, অর্থাৎ সেরাম ক্রিয়েটিন ইজ এভার করেন। 1 2 যেটা হলো আমরা অনেক সময় যেমন যাদের বয়স্ক লোক প্রেশার আছে, ডায়াবেটিস আছে, হার্টের প্রবলেম, মেজরিটি হার্টের প্রবলেম, তাদের অ্যাঞ্জিওগ্রাম করতে হয়, মানে ভ্যাসেলগুলি করোনারি ভ্যাসেল ব্লক আছে সেই কিন্তু ডাই দিতে হয়। এই ডাই কিন্তু কন্ট্রাস্ট ইনডিউস নেফ্রি, এটার বলে অ্যাকিউট কিডনি ইনজুরি করে, অর্থাৎ ডাই দিয়ে আপনার স্পাজম করে কইরা কিডনির ফাংশন বাড়িয়ে দেয়। সেই ক্ষেত্রে প্রবলেম হয়ে যায় তাদের তো একটু কিডনির বয়স মানুষ, ডায়াবেটিস আছে, ব্লাড প্রেশার আছে, ক্রিয়েটিন একটু বেশি আছে, এখন অ্যানজিওগ্রাম করে দেখতে হবে ব্লক আছে কিনা। সেই ক্ষেত্রে ওই কার্ডিওলজিস্টও একটু ভয় পায়, কিডনির কাছে আমাদের কাছে পাঠায়, আমরা একটা ডায়লেমার ভিতরে পড়ি। তখন আমরা বলি যে যদি লিমিট বেশি না থাকে আমরা বলি করে যান, করার পরে একটু ক্রিয়েটিন বাড়বে, সেটা তো আর ডায়ালিসিসে যাবে না, কিন্তু ওনাকে কিন্তু সেভ করতে হবে, কারণ ওনার যদি একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক হয় উইদিন হাফ অ্যান আওয়ার সে মারা যেতে পারে। সো এখানে ব্যালেন্স, বেনিফিট এবং রুগীর বেনিফিট এবং কি ক্ষতি হতে পারে, এবং বিফোর দ্যাট আপনাকে রুগীকে বলতে হবে যে আমরা এই প্রসিডিংটা করতে চাই, এতে কিন্তু ক্রিয়েটিন একটু বাড়তে হবে, এটা সহনসই হবে, এটার জন্য কিছু লাগবে না, কিন্তু আপনার উপকার হতে পারে যে আপনি রিগ পরে দিলেন অথবা বাইপাস করবেন কিনা। তো এরকম কনফিউজড হয়। এবং সিমিলারলি যদি ক্রিয়েটিন বেশি থাকলে আমরা কিডনির পাথর দেখার জন্য আমরা কন্ট্রাস্ট দিই না, কাজেই যেমন আইভিউ করেন যদি ডাই দিয়ে যদি সেটা, অথবা কন্ট্রাস্ট ইউজ সিটি স্ক্যান করেন, সেই ক্ষেত্রে প্রত্যেককে আমরা বলবো যে আপনারা আইভিউ সিটি স্ক্যান করার আগে কিডনি ফাংশনটা দেখে নিতে হবে। স্যার এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা সবসময় আমরা কিডনির বিষয়গুলোতে আসলে বলি, সেটা হচ্ছে যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, যেটাকে আমরা সহজ বাংলায় সবাই বলে যে ইউরিন ইনফেকশন, এবং এই বিষয়টি নিয়ে আমরা আরেকটু জানবো, মহিলাদের একটু বেশি হয়, কেন হয়, এবং তাই একটু জানবো। তার আগে একজন দর্শক আছেন, আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো জি দর্শক আমরা শুনতে পাচ্ছি, বলেন। হ্যালো জি দর্শক আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। হ্যালো আপনি প্রশ্ন করুন ভাইয়া। জি জি, আমার পেটে মেরুদণ্ডের সাইডে ব্যথা করে, মাঝখানে আমার এমনি কোমরে ব্যথাও আছে, আর চর্মরোগ হয়েছে বেশ দিন ধরে। এই ক্ষেত্রে আমি কি করতে পারি? আচ্ছা, আমরা কিন্তু আপনার আলোচনাটা করেই ফেলেছি, তবু আবার বলে দিই আপনার জন্য। সাইডে ব্যথা, চর্মরোগ। আচ্ছা, চর্মরোগটা কি চর্মরোগ সেটা এখন সোরিয়াসিস না স্ক্যাবিস না ফাঙ্গাল ইনফেকশন, সে চর্মরোগ যদি থাকে অথবা স্ট্যাফিলোকোকাস ইনফেকশন, চর্মরোগের থেকে কিন্তু কিডনি রোগ হতে পারে। সো কেয়ারফুল থাকেন,
চর্মরোগ একটা চর্মরোগ মিশ্রণ দিয়ে ওষুধ খান। আর কোমরে ব্যথা আমরা আলোচনা করেছি যে কোমরে ব্যথা ইউজুয়ালি কিডনি রোগে হয় না, এটা মাসকুলোস্কেলেটাল সিস্টেম, মাসল স্পাজম অথবা নার্ভের কোনো প্রবলেম থাকে। আর রিয়েল যদি কিডনির প্রবলেম থাকে তাহলে আপনি একটা ইউরিন টেস্ট করেন, অ্যালবুমিন যাচ্ছে কিনা, আরবিসি যাচ্ছে কিনা, একটা প্লেন এক্সরে করেন পাথর আছে কিনা, একটা আলট্রাসোনোগ্রাম করেন কিডনির জন্মগত রোগ আছে কিনা, সিম্পল, এবং কিডনি ফাংশনটা দেখে নেন। অনেক ধন্যবাদ দর্শক আমাদের প্রশ্নটি করার জন্য। স্যার, আমরা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনটা নিয়ে কথা বলছিলাম এবং দেখা যাচ্ছে যে বয়স বাড়ার সাথে সাথে অনেকেরই বারবার হয়, বছরে এক দুবার হয়। আপনি যেটা বললেন এই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ইজ এ প্রবলেম। পৃথিবীর যত রোগ আছে সেই রোগের প্রথম ইনফেকশন যত, এটা ইউটিআই কমন থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। এবং এইটা এখন কেন এই জমানায় কেন প্রবলেম আমি একটু আগেই বলি যে এই যে রোগের চিকিৎসা অহরহ অ্যান্টিবায়োটিক্স করে 60 to 70% জীবাণু ব্যাকটেরিয়া ইজ রেজিস্টেন্স টু দ্য কমন অ্যান্টিবায়োটিক্স। দ্যাট ইজ এ প্রবলেম। শুধু বাংলাদেশে না, মানে অ্যান্টিবায়োটিক্স যেটাই দিবেন সেটা রেজিস্টেন্স। কেন এটা হয়েছে যে আমরা কিছু হইলে আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছি, ওভার দ্য কাউন্টার অ্যান্টিবায়োটিক দিচ্ছি, সেই জন্য রেজিস্টেন্স। এখন ইউটিআই এত কমন এবং কোনো মহিলা নাই যে তার জীবনে পেশাবে ইনফেকশন হবে না। আচ্ছা, তাহলে ইনফেকশনটা একটু বোঝাই যে আমরা আগে আবার বলি কিডনি, মূত্রনালী, মূত্রথলি, পেশাব। আমরা এই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনটা যেটা আপনি বলছেন যে খুবই প্রবলেম এবং অনেকেরই হচ্ছে, এবং এটা নিয়ে আমরা অনেক সময় কমিউনিকেশনে থাকি যে আসলে হয়েছে কিনা বা হয়নি কিনা। এটা নিয়ে আরো একটু জানবো যে আসলে এটা হলে কি করা উচিত এবং কখন ডাক্তারের কাছে যাওয়া উচিত। তার আগে একটা ছোট্ট বিরতি নিচ্ছি। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, মেরিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটির এ পর্যায়ে সময় হয়ে এসেছে ছোট্ট একটি বিরতিতে যাবার। বিরতির পর ফিরে আসছি, থাকবেন আমাদের সাথেই। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও ফিরে এলাম মেরিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে। আজকে আমরা কথা বলছিলাম কিডনি রোগ এবং সেই সাথে প্রস্রাব এবং মূত্রথলির নানা ধরনের সমস্যাগুলো নিয়ে। এই জায়গাতে স্যার একটা প্রশ্ন থাকছে যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউরিন ইনফেকশন অনেকেরই হয়, মহিলাদের একটু বেশি হয়, কিন্তু একই বছরে বারবার হচ্ছে, এটার কারণ কি? এবং হলেই আমরা দেখা যাচ্ছে নিজেরাই অনেক সময় অ্যান্টিবায়োটিক খাই, এটা আসলে কতটুকু ঠিক? ডক্টর বলি একটু আমি 2 মিনিট সময় নেই। ইউটিআইটা জিনিস হলো আমরা ইউরিনারি ইনফেকশন আমরা কেমনি বুঝি? উপসর্গ থাকে, আমরা পেশাব করে যদি পাস সেল থাকে এবং আমরা আইডিয়ালি আমরা ব্যাকটেরিয়া যদি আইসোলেট করতে পারি এভিডেন্স বেস করে যদি দেখি যে পাস সেল আছে। এখন একটু আমি বলি কিভাবে হয়। এই ইউটিআই জীবাণুটা কিন্তু বাইরে থেকে আসে না, আমার শরীর থেকে আমারই হয়। অর্থাৎ মহিলাদের শরীরে কোত্থেকে? পায়ুনালী, পায়খানার রাস্তায় যে জীবাণুটা থাকে, যখন ইকলাই, প্রোটিয়াস, সোডিয়াম, এটা কিন্তু পায়ুনালীতে যখন কিছু ক্ষতিকর, এটা যদি কোনো রকমের পেশাবের রাস্তায় ঢুকতে পারে তখনই এটা ইউরিনারি ইনফেকশন। অর্থাৎ পায়ুনালীর থেকে জীবাণুটা পেশাব প্রাইভেট পার্টের ওখানে থাকবে, এটা যদি কোনো রকমের ব্লাডারের ভিতরে ঢুকতে পারে তাইলে কিন্তু এইটা পলিফারেশন হয়। তাইলে একটা হলো জীবাণুটা কোত্থেকে আসতেছে এবং ঢুকলেই যে ইনফেকশন হবে তা না, এটা 3টা ফ্যাক্টরের উপর নির্ভর করে। একটা কতটুকু ব্যাকটেরিয়া, ভিরুলেন্স অফ দ্য ব্যাকটেরিয়া, তার রোগ করার ক্ষমতা কি, আর আমার বডি রেজিস্ট্যান্স কি। এখন যে মহিলারা যারা আপনারা দেখেন ব্লাডারের ভিতরে জীবাণু ঢুকলো, আপনার পেশাবটা আটকে রাখেন, ও তখন পলিফারেশন হয়। আপনি পেশাব করে দিলেন, ওয়াশ আউটে কিছু ব্যাকটেরিয়া বেড়ে গেল, দিস ইজ ইম্পর্টেন্ট। অথবা আপনার রাস্তা যদি ব্লক থাকে, পেশাবে ইনফেকশন ঢুকলো, রাস্তা ব্লক। এখন ইউটিআই আমরা 2টা ভাগে ভাগ করি, একটা হলো লোয়ার ইউটিআই, আপার ইউটিআই। কিন্তু মজার জিনিস হলো ইউটিআই কিন্তু নিচের থেকে উপরে যায়, কিডনি তো উপরে, রাস্তা তো নিচে, এইখান থেকে উপরে। যদি পেশাবে হয়, মূত্রথলিতে হয়, এটা বলে সিস্টাইটিস অথবা ইউরেথ্রাইটিস, এটা লর। এটা যদি পেশাবের ওই রাস্তা দিয়ে উপরে যায় কিডনিতে, তাইলেই হলো এটা পাইলোনেফ্রাইটিস, আপার ইউটিআই। এটা হলো 95-6% এই রুটেই হয়। অনেক সময় হেমাটোজেনাস, এটা ভেরি আনকমন। এখন দেখেন জীবাণু তো এদিক থেকে উপরে যাচ্ছে, তাইলে আপনি যদি সিস্টাইটিস হয় সেটার একরকম চিকিৎসা, আবার কিডনিতে যদি হয় পাইলোন সেটা আরেক রকম চিকিৎসা। এটা তো একটা গ্রুপ। এখন আপনার ডায়াবেটিস আছে বা রুগীর ডায়াবেটিস আছে, পাথর আছে, অথবা রাস্তা ব্লক আছে, তার ইমিউনোসাপ্রেস, তার সে স্টেরয়েড খাচ্ছে বা অন্য যে কোনো, যেমন কিডনি ট্রান্সপ্ল্যান্ট, তাদের ক্ষেত্রে কিন্তু তার ইমিউনিটি কম থাকে, সেইটা কিন্তু কমপ্লিকেটেড ইউটিআই। পাথর থাকা, রাস্তা ব্লক থাকা, জীবাণু থাকা, অথবা পলিসিস্টিক কিডনি, অথবা কিডনির রাস্তা জন্মগত দোষ আছে যেমন হর্ষ কিডনি, সেটা হলো কমপ্লিকেটেড ইউটিআই। তাহলে কমপ্লিকেটেড ইউটিআই, আনকমপ্লিটেড উইথ জটিলতা, চিকিৎসা কিন্তু ভ্যারিয়েশন আছে। লোয়ার ইউটিআই আনকমপ্লিটেড একরকম, আপার ইউটিআই চিকিৎসা। এখানে একটা প্রশ্ন জিজ্ঞাসা করা আছে যে সেটা হচ্ছে যে বারবার হচ্ছে একই বছরে, আমরা আসলে অ্যান্টিবায়োটিকটা
কোন সময় দিব আসলে, এটা আসলে ইন্ডিকেশনটা কি? আচ্ছা, প্রথম কথা হলো আমরা যে কোনো ইউটিআই প্রথমে উপসর্গ আমরা পরীক্ষা করে, অনেক সময় কালচার করা সম্ভব হয় না, কারণ আমাদের প্রেক্ষাপটে যে আমরা যদি কালচার তাই গ্রামের একটা লোক, আমরা আমাদের অভিজ্ঞতার থেকে আমরা একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিই 5 দিন ভালো। যদি রিকারেন্ট আবার আসে তখন কিন্তু আমার কালচার করতে হবে এবং দেখতে হবে কোনো কমপ্লিকেশন আছে কিনা, যেমন পাথর আছে কিনা, রাস্তা ব্লক আছে কিনা, পলিসিস্টিক কিডনি আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা, দেখে আমাদের তখন ইউরেশনটা বাড়িয়ে দিব। এবং তারপরে আমরা যেটা করি, যদি বারে বারে আসে রিকারেন্ট ইউটিআই, যদি বারে বারে হয় 2 রকম আছে, একটা রিল্যাপস, রিইনফেকশন, ওইটা বলতে চাই না। যদি বারে বারে হয় তাহলে আমরা ফুল কোর্সটা দিব, ডিউরেশন বেড়ে প্রোফাইলেকটিক একটা অ্যান্টিবায়োটিক দেই, অর্থাৎ আপনাকে আরও 1 মাস বা রাত্রে একটা করে ট্যাবলেট, ওই ট্যাবলেটটা দিলে ওইটা কোটিং করে রাখবে, জীবাণুগুলি ওই সারফেস এরিয়াতে লাগতে পারবে এটা। এরপরেও যদি 2বার 3বার হয়, আবার অ্যাট দ্য সেম টাইম ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে, পাথর থাকলে পাথর সরিয়ে দিতে হবে, রাস্তা ব্লক থাকলে সেটা খুলে দিতে হবে, এগুলি করতে হবে। এরপরেও কিছু কিছু ড্রাগ ইউজ করা হয় যেগুলি আমি রিকমেন্ড করি না, কিন্তু অনেকে ইউজ করে, ক্যাডবেরি বা আপনার জুস আর কি যে আছে সেগুলি ইউজ করা যেতে পারে। এইটার সম্বন্ধে মডার্ন থট হলো দিস ইজ নট রিকমেন্ডেড বাট ইন্ডিভিজুয়াল চয়েস, আপনি ইউজ করতে পারেন, কিন্তু এটা জেনারেলাইজ রিকমেন্ডেশন এখনো দেয়নি। তো আরেকটা জিনিস হলো কমপ্লিকেটেড হলো আপনি কালচার করে তারপরে যেই জীবাণুটা যে অ্যান্টিবায়োটিক্সে কাজ করবে সেটা দিতে হবে। আপনি যদি ব্লাইন্ডলি অ্যান্টিবায়োটিক্স দেন তাহলে কিন্তু কাজ করবে না, এখানে মনে রাখতে হবে। আরেকটা ডিউরেশন আমাদের যে এই জায়গাটাতে যেহেতু আমরা আস্তে আস্তে শেষের দিকে আছি, আমি একটু জানতে চাচ্ছিলাম যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন যেহেতু রিকারেন্ট হয় এবং আপনি বলছিলেন যে অ্যান্টিবায়োটিক হচ্ছে একটা ড্রাগ অফ চয়েস, তো সেক্ষেত্রে আমরা প্রতিরোধ করার জন্য কি ব্যবস্থাগুলো নিতে পারি? প্রতিরোধ করার জন্য যেটা হলো যে কমপ্লিকেশনগুলি উঠবে, আর জেনারেল প্রোফাইলেকটিক যেটা বলি, আপনি ভয়েডিং, রাত্রেবেলা 2বার পেশাব করবেন, পানি বেশি করে খাবেন, ঠিক আছে। তারপরে আপনি স্টেপ যে মহিলাদের যে স্যানিটারি টাওয়েলটা পরিষ্কার রাখতে হবে, ভালো করে ইউজ করতে হবে, এবং আপনার সহবাসের আগে পরে প্রাইভেট পার্টটা পরিষ্কার করতে হবে, বেশি করে পানি খাবেন। এরপরেও যদি থাকে আমরা প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক্স দিই। আরেকটা জিনিস হলো কনস্টিপেশন যদি থাকে, সেই 5টা 6টা টিপস। আর আমি তো প্যাথোলজিটা বলে দিছি, যারা দর্শক শুনতেছেন, আপনার প্রাইভেট পার্টটা সবসময় পরিষ্কার রাখবেন। ছেলেদের কম হয়, কারণ ছেলেদের পেশাবের রাস্তা আর পায়খানার রাস্তার দূরত্ব অনেক বেশি। তবে ছেলেদের যদি ইউটেরাইন ইনফেকশন, ইট শুড বি সিরিয়াসলি, কারণ ছেলেদের একটা গ্ল্যান্ড আছে, প্রোস্টেট গ্ল্যান্ড, এটা ডিপ সিটেড, এবং এখানে ইনফেকশন হলে ভেরি ডিফিকাল্ট, এবং এখানকার অ্যান্টিবায়োটিক্স 4 থেকে 6 সপ্তাহ লাগে। সেই ক্ষেত্রে অনেক সময় আমরা অ্যান্টিবায়োটিক বেশি দিলে রুগীরা বলে, স্যার আমারে 1 মাসের চিকিৎসা দিলেন আপনি অ্যান্টিবায়োটিক্স, আমরা তো মেরেই ফেলাইলেন, কিন্তু ওইটা বাড়তে হলে তো লাগবে। সেই জিনিসটাও কিন্তু আমাদের বোঝাইতে হবে, এবং রাস্তা ক্লিয়ার রাখতে হবে আপনার, যে আমরা যে ইনফেকশনের রাস্তাটা ক্লিয়ার রাখতে হবে, আর ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে। এবং ভেরি ডিফিকাল্ট হলো ড্রাগ রেজিস্ট্যান্স। একটু আগে যেটা বলতেছিলাম, আপনি কী ড্রাগ ইউজ করবেন, এই কালচার সেন্সিটিভ করে আসলে সবগুলি রেজিস্ট্যান্স, অ্যান্ড পার্টিকুলারলি যারা ডায়াবেটিস, ওবেস, তারপরে মাল্টিপল প্রবলেম আছে, এত লট অফ অ্যান্টিবায়োটিক আছেন, হসপিটালে ছিলেন, আপনি আইসিইউতে ছিলেন, সব অ্যান্টিবায়োটিক দিয়েছেন, ওইটা আমাদের জন্য প্রবলেম হয়ে যায় অ্যাজ এ নেফ্রোলজিস্ট, ভেরি ডিফিকাল্ট টু ট্রিট। আমরা আরেকটা প্রশ্ন আসলে অ্যাড্রেস করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে ডায়াবেটিস পেশেন্টদের বা হাইপারটেনশন আছে, ডায়াবেটিস আছে, এই ধরনের পেশেন্টের প্রশ্ন থাকে যে তাদের অনেকে তারা জানে যে পরবর্তীতে তাদের কিডনির সমস্যাটা হতে পারে। আসলে এটা কতদিন পর হতে পারে, বা এই জিনিসটাকে আমি আসলে প্রলং করার জন্য বা আমার কিডনির সমস্যাটা না হওয়ার জন্য আমি কি করতে পারি? প্রথম কথা হলো যে ডায়াবেটিস যদি থাকে, আপনি যদি আর্লি ডিটেকশন করতে পারেন, আপনার ওই ডায়াবেটিস থেকে রেনাল ফেলুর ডায়ালিসিসে আপনি পৌঁছবেন না, কারণ এটা ন্যাচারাল হিস্টোরি হলো ডায়াবেটিস যদি সবারই থাকে, সবাই কিন্তু কিডনির প্রবলেম হয় না। 100 জনের মধ্যে 40-50 জনে ওই কিডনির, সেটা আমরা ধরতে পারি। কিভাবে ধরতে পারি? আমরা প্রথমে ধরতে পারি মাইক্রো অ্যালবুমিন, অ্যালবুমিন যাচ্ছে কিনা। সেই ক্ষেত্রে আমরা কিন্তু ওকে যদি আমরা স্ট্রাইক করি, অর্থাৎ ওষুধ দেই এবং কন্ট্রোল রাখি, তাহলে এটা ডিলে হবে। 3rd স্টেজে হলো ওভার পটিউরিয়া, তারপরে 4th স্টেজ, তারপরে 5th স্টেজ। দেখা গেছে একটা ডায়াবেটিস রোগী স্টেজ রেনাল ফেলুর ডায়ালিসিস যেতে আপনার মিনিমাম 30 বছর লাগে। সো আপনি প্রত্যেকটা স্টেজ কিন্তু ডিলে করে দিতে পারেন। অ্যান্ড ইনফ্যাক্ট আপনি যদি আর্লি ডিটেকশন করেন এবং আপনি যদি সঠিকভাবে চিকিৎসা করেন, আপনি ডায়ালিসিসে পৌঁছবেন না। এই জন্যই বলি যে আর্লি ডিটেকশন, প্রথমে শনাক্ত করো এবং চিকিৎসা করো। কিন্তু আপনি যদি ইরেগুলার পারেন, আপনি ডায়াবেটিস কন্ট্রোল করলেন না, ব্লাড প্রেশার কন্ট্রোল করলেন না, ইনফেকশন যা ইচ্ছা খাচ্ছেন, তারপরে ব্যথার ওষুধ খাচ্ছেন, লাইফস্টাইল মডিফিকেশন করলেন না, ওজন কমাইলেন না, ঠিক আছে। তারপর আমরা যে ড্রাগগুলি দিই সেগুলি রক্তের যে চর্বি আছে সেটারে কমাইতে হবে,
আপনার ওজন কমাতে হবে, ব্লাড প্রেশার কন্ট্রোল করতে হবে, ডায়াবেটিস কন্ট্রোল, আর কিছু রক্ত শূন্যতা থাকলে সেটা কারেকশন করতে হবে, এবং লাইফস্টাইল মডিফিকেশন, অর্থাৎ আপনার একটু কায়িক পরিশ্রম করতে, হার্টবেট 30। সো এই লাইফস্টাইল মডিফিকেশনের যে প্রিন্সিপালগুলি আছে, গোল্ডেন রুলস, সেটা যদি ফলো করেন আপনি খুব ভালো থাকবেন ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ স্যার। এখানে একটা প্রশ্ন অনেকেই করে থাকেন যে একজন সুস্থ মানুষের জন্য আসলে কতটুকু পানি প্রতিদিন খাওয়া উচিত? খুবই সুন্দর প্রশ্ন এবং সবই স্বাভাবিক। আচ্ছা, প্রথম কথা হলো কিডনির যদি সমস্যা থাকে, যদি ইন্টারক্ট পানি খাবেন আপনি 2.5 থেকে 3 লিটার, ঠিক আছে? কারণ হলো আপনার এই পেশাবের সাথে কিন্তু আপনার ভোজ্য পদার্থগুলো যায়, কাজে 1.5 লিটার ইউরিন আপনার হতে হবে। 1.5 লিটার যদি হয়, 1.5 কেজি ইউরিন হলে সেটাতে আপনার শরীরের খারাপ জিনিস বেড়ে যাবে। এখন একটু প্রশ্ন আছে, প্রশ্ন হলো আপনি যারা ফুলে গেছে, শরীরে পানি আছে, তাদের জন্য কিন্তু আমরা ফ্লুইড বন্ধ করি না, রেস্ট্রিকশন করি। কেন করি আমি একটু উদাহরণ দিই। আপনি 3 লিটার পানি খেলেন, আপনার পেশাব হইল 500, 600, 1000, আর ইনসেন্সিবল লস গাটের থেকে মুখেতে গেল, তাহলে আপনার 3 লিটার ভিতরে 1 লিটার যাচ্ছে, আর 1.5 লিটার শরীরে থেকে যাচ্ছে, তাহলে সপ্তাহে আপনার 5 লিটার ফুলে যাবেন। সেই ক্ষেত্রে কিডনির সমস্যা থাকলে, কিডনি যদি এক্সক্রিট না করতে পারে পানি, সেই ক্ষেত্রে রেস্ট্রিকশন করে দিতে হবে। রেস্ট্রিকশন করে দিয়ে আমাদের যেটা করতে হবে, পেশাব তৈরি হয় সেই ওষুধ দিতে হবে, যে পেশাব করে তৈরি হোক আস্তে আস্তে। আর সেই সাথে সাথে আমার ওজনটাও দেখতে হবে, যে আমার ওজনটা বেড়ে যাচ্ছে কিনা। তো সব ক্ষেত্রেই কিন্তু আমরা যে খুব পানি দিতে হবে, কিন্তু এমনি যদি ধরেন যার ইউটিআই আছে, ডিহাইড্রেশন যারা আছে, যারা বাইরে কাজ করে, তাদের পানি 3 লিটার 3.5 লিটার অ্যাট বেস্ট। আপনি যদি কিডনি ভালো থাকে 5 লিটার 6 লিটার খেতে পারেন, কিডনি বের করে দিবে। কিন্তু আপনি যখন কিডনি বের হয়ে যাবে, ভালো জিনিসের খারাপ জিনিসের সাথে কিছু ভালো জিনিস, সো আমি 7 লিটার পানি খাবো, নো, 3 লিটার ইজ এনাফ। বেশি খেলে আপনি বেশি পেশাব হওয়ার সাথে সাথে কিডনি ভালো থাকলে কিন্তু হ্যান্ডেল করতে পারে, এগুলি কিন্তু কিডনির ক্ষমতা আছে, ট্রিমেন্ডাস পাওয়ার কিডনির। 2টা কিডনিতে ফিল্টার করে 180 লিটার, আর পেশাব হয় 1.5 থেকে 2 লিটার, ট্রিমেন্ডাস পাওয়ার অ্যাবজর্পশন করার। সো কিডনি ইজ ট্রিমেন্ডাস পাওয়ারফুল অ্যাট্রাকশন বডির ভিতরে। সো পানি যদি ভালো থাকে 3 লিটার খান, আর যদি ফোলা থাকে আপনার রেস্ট্রিকশন করতে হবে, এটা কিন্তু জানতে হবে। অনেক ধন্যবাদ স্যার। আমরা খাবার দাবারের কথাটা আসলে আসছিলাম, এবং আপনি স্যার বলছেন প্রতিটা জায়গাতেই যে আসলে লাইফস্টাইল মডিফিকেশন খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি এই যে ক্রনিক কিডনি ডিজিজ বা কিডনি রোগগুলো থেকে নিজেদেরকে আসলে প্রতিরোধ করতে চাই, খাবার দাবারের মধ্যে অনেকেই দেখা যায় যখন বলা হয় তখন একেবারেই রেড মিট বাদ দিয়ে দেন, বা একেবারেই ডাল জাতীয় খাবার বাদ দিয়ে দেন। এটাকে আসলে স্বাস্থ্যকর কিনা? আমি একটা কথা বলি, যাদের ডায়াবেটিস আছে, ডায়াবেটিস থাকলে তার লিপিড প্রোফাইল অ্যাবনর্মাল থাকবে, একদম ইনভেরিয়েবলি মেটাবলিক সিম্পটম। তার চর্বি, কোলেস্ট্রলের তো ব্যাটার্ন আছে, লো লিপিড, তারপরে কোলেস্ট্রল এবং টিজি, এই 3টা ইনভেরিয়েবলি বাড়বে, এটাকে কন্ট্রোল করতে হবে। এখন আসেন, যদি রেনাল ফেলিওর থাকে, আমরা প্রোটিন রেস্ট্রিকশন, প্রোটিন বন্ধ করে দিই, রেস্ট্রিকশন করি, কারণ আপনার 30 গ্রাম প্রোটিন দিতে হবে, কারণ আপনার বডির সেল ইজ প্রোটিন। আপনার হরমোন যেটা আছে, শরীরের হরমোন যেটা তৈরি, সেটা প্রোটিন। আপনি প্রোটিন যদি একদম রেস্ট্রিকশন করে দেন, তাহলে কি হবে, এইগুলি কমে যাবে, আর আপনি ম্যালনিউট্রিশন 6 মাস 1 বছর পরে আপনি হাঁটতে পারবেন না, শরীরে ওয়েট লস হবে। কাজে আবার বেশি যদি খান, তাহলে আবার ইউরিয়া ক্রিয়েটিন বেড়ে যায়। সো 2 দিকে আপনার ব্যালেন্স হইতে চলতে হবে। এইটা আরেকটা বললেন যে হ্যাঁ, অ্যাসোসিয়েটেড লাইফস্টাইল মডিফিকেশন করে যদি আপনার খাওয়ার ডায়েটটা ঠিক মতো করেন, তাহলে কিন্তু আমরা কিডনি রোগীদের মোটামুটি ভালোই তারা কাজ করতে পারে, দেখা যাচ্ছে। অনেক ধন্যবাদ স্যার। খাবার দাবারের কথা স্যার যেটা বলছিলাম, যে এই যে ডাল জাতীয় বা এই জাতীয় খাবারগুলো আমরা বলি, আমরা একটা ডায়েটিশিয়ানের অ্যাডভাইস দেই, আমরা বলি ডাল, হ্যাঁ, আপনার যদি ফসফেট লেভেল বেশি না থাকে, ডালও খেতে পারবেন, পরিমিত সব কিছু খেতে পারবেন, প্রোটিনও খেতে পারবেন, ফ্যাটও কিছু খাবেন, কার্বোহাইড্রেট খেতে হবে, সবই কিন্তু খেতে হবে। তার সাথে সাথে আপনার মানে লিপিড প্রোফাইলটারে কন্ট্রোল করতে হবে ওষুধের মাধ্যমে, বা খাওয়ার মাধ্যমে। ওষুধও লাগবে, একটু ভিটামিন লাগবে, একটু ক্যালসিয়াম লাগবে, এগুলি লাগবে, এগুলি সব কিছু কিন্তু কিডনির সাথে জড়িত। কিছু জিঙ্ক লাগে, ভিটামিন সি লাগে, সব কিছু মানে মিনারেলস যেগুলি আছে, মিনারেলস বা ট্রেস এলিমেন্ট সবই কিন্তু আপনার লাগবে। ইনফ্যাক্ট আমি একটু দর্শককে বলি, আমার প্র্যাকটিসে আমার নিজেরই ছিল, আমার ভিটামিন ডি 7 ছিল। আমার ব্যথা হয়, নমাজ পড়তে গেলে অসুবিধা হয়, ফিজিওথেরাপি দিতে গেলাম, স্যার এই হয়েছে ওই হয়েছে, আলটিমেটলি ভিটামিন ডি করলাম 7, যেটা থাকার কথা, মানে ওই রেফারেন্স 30। তাহলে ভিটামিন ডি বাংলাদেশে বাই 90% রোগীর ভিটামিন ডি, এরপর থেকে আমি প্রত্যেক রোগীর ভিটামিন দিই, এবং প্রত্যেক রোগীর ভিটামিন কম, ম্যাক্সিমাম 95%। এখন বলেন রোদ্রে, আরে বাবা, ওই যে যারা কক্সবাজারে
জেলেরা তাদের স্টাডি করে দিচ্ছে তাদেরও ভিটামিন কম। সো সূর্যের আলো করে ভিটামিন ডি, কিন্তু আপনার ভিটামিন ডি যদি কম থাকে তাহলে আপনি কোমরে ব্যথা, মাসল পেইন এইরকম। কাজেই আমি বলবো ভিটামিন ডি ইজ ভেরি। আরেকটা মজার জিনিস আমার অভিজ্ঞতা আর কি, যারা ভিটামিন ইনজেকশনটারে দুধ দিয়ে খায় তারা অনেকগুলি খেয়ে ভিটামিন ডি আবার 100-র উপরে উঠে যায়। সেটা আপনি খাচ্ছেন কিন্তু মাঝে মাঝে একটু ভিটামিন ডি করে দেখেন, এবার তাহলে হাইপার ভিটামিনসিস হবে। আমি এরকম 10-12টা কেস পেয়েছি আমার ক্যারিয়ারে যে ভিটামিন ডি অনেক বেশি, বাট মেজরিটি রোগীর ভিটামিন ডি কম। এটা আমার না, সব ডাক্তারের অভিজ্ঞতা। দেখা যাচ্ছে প্রেগন্যান্সি পিরিয়ড থেকে দেখা যায় মাদের এই সমস্যাটা হয়। স্যার আমরা শুধু মা প্রেগন্যান্সি না, ইচ এন্ড এভরিবডি এখানে দেখেন, এখানে ভিটামিন ডি করেন, আমি বলে দিই সবারই ভিটামিন ডি কম হবে। স্যার আমাদের যেহেতু আমরা অনুষ্ঠান আজকে একদমই শেষ পর্যায়ে আছি, একদম ছোট্ট করে দর্শকদের শেষ করে পরামর্শ দিয়ে থাকেন। আপনি আপনার কিডনির জন্য, যেহেতু আপনার কিডনিটা জানেন, কিভাবে জানবেন? আপনার ডায়াবেটিস আছে কিনা, আপনার ব্লাড প্রেশার আছে কিনা, আপনার নেফ্রাইটিস আছে কিনা, কেমনে বুঝবেন? ইউরিনে অ্যালবুমিন যায় কিনা, শরীর ফুলে গেছে কিনা, আপনার জন্মগত রোগ আছে কিনা, একটা আলট্রাসোনোগ্রাম করেন, সিস্ট আছে কিনা, আপনার কিডনির পাথর আছে কিনা, আপনি ইয়েগুলি দেখেন, একটা প্লেন এক্সরে করেন, আপনি লিপিড চর্বির সমস্যা আছে কিনা, কি করেন? একটা লিপিড প্রোফাইল। এই কয়টা টেস্ট করতে বাংলাদেশের টাকায় 2000-এর বেশি লাগবে না, যদি আপনি লো কস্ট যারা আছে বিভিন্ন জায়গায় ডিসকাউন্ট, তাহলে আপনি নিজেরটা জানলেন। এবং ফ্যামিলি হিস্ট্রি যাদের আছে, যাদের ডায়াবেটিস আছে, কিডনি স্টোন আছে, তারপর কিডনি রোগ আছে, তাদের ইনভেরিয়েবলি তাদের চেক করা উচিত। এবং শুধু তাই না, যারা বাচ্চারা আছে, বাচ্চাদেরও কিন্তু কিডনি রোগ কম না, তাদেরও কিন্তু কেয়ারফুল থাকতে হবে। স্যারকে অনেক অনেক ধন্যবাদ। আসলে স্যার আমরা যেহেতু আজকে একদম শেষ পর্যায়ে আছি, স্যারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আজকে স্টুডিওতে এসে জয়েন করার জন্য। স্যার বলি, এবং বাংলা ভিশন দর্শক এবং মেডিনোভা যারা স্পন্সর করেছেন এবং দর্শক যারা ছিলেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে আজকে আমরা কিডনি জনিত নানা সমস্যা নিয়ে কথা বলেছিলাম। অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আমাদের সাথে শেয়ার করেছে, এবং সেই সাথে ভিটামিন ডি এর যে ডেফিসিয়েন্সিটা কিন্তু আমাদের দেশে অনেক বাড়ছে। সো আমরা যারা আসলে অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা করি, তার সাথে কিন্তু পরীক্ষাটা করে নিতে পারি। যদি ডেফিসিয়েন্সি থাকে তাহলে কিন্তু ডক্টরের কাছে শরণাপন্ন হয়ে যে আমরা কি করতে পারি সেটাও জানতে পারি। দর্শক, আশা করি যারা দেখেছেন প্রোগ্রামটা অনেক কিছু জানতে উপকৃত হয়েছেন। আবারও দেখা হবে আগামী পর্বে। ততদিন পর্যন্ত অপেক্ষা থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।